আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর এই রায় দেন। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। তবে বাতিল হয়েছে সংবিধানে হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানটি। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে, তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি। কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল, যেমন প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4-এর এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এটা ঠিক করবে জাতীয় সংসদ। ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক 4টার দিকে পাহাড় ধসে বসত ঘরের ওপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান মারা যায়। ভোর 5:30টার দিকে একই এলাকার আরেকটি পাহাড় ধসে মারা যান জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তার। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় গতরাতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অপর 2 শিশুর। টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ঝুঁকি রয়েছে পাহাড় ধসের। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। 5 দিনের ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আজকে ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও তারা নিজ ভিটে মাটি ছেড়ে যেতে নারাজ। ফলে ঘটছে এমন দুর্ঘটনা। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 10,000-এর মানুষ আশ্রয় নিয়েছে। ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আজকে ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি। ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় রয়েছে 3 উপজেলার কমপক্ষে 15,000 পরিবার। এখন আছি কক্সবাজারের একটি পাহাড়ি এলাকায়। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং রাতও ভারী বর্ষণ হয়েছে। ভারী বর্ষণের কারণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিশেষ করে চকরিয়া পাহাড়ি ডলে সেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে। সেই জলবদ্ধতার মাঝে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়তলি মছুনিয়াকাটা গ্রামে ভোর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 2 শিশুর মৃত্যু হয়েছে এবং তাদের মা আহত হয়েছে। এই পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে কক্সবাজারের সদর, উখিয়া, রামু, পেকুয়া
প্রায় অনেক পাহাড় ধসের ঘটনা আছে, যদিও প্রাণহানি ঘটে নাই। ভারী বর্ষণের কারণে এ ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপরও কিন্তু পাহাড় ধস থামছে না, প্রাণহানি থামছে না। এই অবস্থায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, বিশেষ করে এই চকরিয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপরও কিন্তু পাহাড় ধস থামছে না, প্রাণহানি থামছে না। ভারী বর্ষণ যতই বাড়ছে ততই এলাকার ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এবং আরো নতুন নতুন এলাকা জলবদ্ধতা তৈরি হচ্ছে। এই ছিল আসলে কক্সবাজার আজকে সর্বশেষ সংবাদ। উত্তরাঞ্চলে বাড়লেও চট্টগ্রাম বিভাগে শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। একই সঙ্গে ভূমিধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ভূমিধসের জন্য অবৈধভাবে পাহাড় কাটাকে দায়ী করেন আবহাওয়া কর্মকর্তারা। গত রাত থেকে শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। হেভি রেইনফল মেন কারণ না, যে ল্যান্ডস্লাইডের কারণ। এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল, টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন 3টি নাম প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF এবং পাবলিক প্রোটেকশন ফোর্সেস PPF। পরিবর্তন আসতে যাচ্ছে কালো পোশাকেও, তবে বিশেষজ্ঞরা বলছেন নামের চেয়ে বাহিনীতে গুণগত বদল আনা বেশি জরুরি, নয়তো গুণগত মানের আস্থা ফেরানো সম্ভব নয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে পরিচিতি পায় র্যাব। কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর নামের সাথে জড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর সব অভিযোগ। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ দানা বাঁধতে থাকে প্রতিষ্ঠার পর থেকেই। অন্যতম গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে 2014 সালে। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন র্যাব 11 এর সাবেক 3 কর্মকর্তা। তারা হলেন অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা। ঠিক আছে, গাড়িতে হচ্ছে তো। র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় 2018 সালে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর। বাহিনীটির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার উপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ বাহিনী পুরোপুরি বিলুপ্তির সুপারিশ করে। তবে আপাতত সংস্কারের পথ বেছে নিয়েছে সরকার। কিন্তু এতে কতটুকু সুফল পাবে জনগণ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তারা হচ্ছে সার্ভেন্টস অফ পিপল, সেখানে তারা হচ্ছে সার্ভেন্টস অফ পলিটিক্যাল পার্টি অর একটা এলিট গ্রুপ। অদূর ভবিষ্যতে এর নাম পাল্টিয়ে র্যাবের চরিত্র সংশোধন করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাবে, যতক্ষণ পর্যন্ত পুলিশ অটোনমাস না হবে। পুলিশের সাবেক কর্মকর্তা মনে করছেন নাম পরিবর্তন করে কোনো বাহিনীর কর্মকাণ্ড পরিবর্তন করা যায় না, দরকার আইনি কাঠামোগত পরিবর্তন। পুলিশের কাজ মিলিটারি দিয়ে করাতে পারবেন না, বা ভালো হবে না, স্মুথলি হবে না। এখন ওরা গুলি করবে ফিল করার জন্য, আর পুলিশের গুলির মোটোটা হলো প্রোটেক্ট করার জন্য। সেই র্যাবের সমস্ত কিছু থাকছে, তাদের স্ট্রাকচার, তাদের আপনার ফরমেশন, তারপরে তাদের আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মিক্স করে দেওয়া। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। র্যাবের নাম পাল্টে SIF, PPF এবং SRB এই 3টি নামের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ।
এছাড়া র্যাবের কালো পোশাক পাল্টে জলপাই কালার করার কথা থাকলেও সেটিও চূড়ান্ত হয়নি এখনও। তবে র্যাব সদর দপ্তর জানিয়েছে র্যাব সংস্কারে আইনি কাঠামো সহ সার্বিক বিষয়ে এখনও আলোচনা পর্যালোচনা চলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও এক শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় আরেক সন্তান আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী এহতেসামুল হক পলাতক রয়েছেন। নিহতরা হলেন উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের B6 ব্লকের সুফিয়া ও তার ৫ বছরের শিশু সন্তান শামীম। ওই দম্পতির ১৪ বছরের আরেক সন্তান আফসার প্রকাশ বাপ্পির অবস্থাও গুরুতর। তাকেও হত্যার চেষ্টা চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৩টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮ জেলে। বিষয়টি নিশ্চিত করেছে গলাচিপা ও কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে চর বিজয় সংলগ্ন সাগরে ৬ জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলের সন্ধান পাওয়া গেছে। পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। তবে গত মঙ্গলবার বিকেলে ১৮ জেলে নিয়ে ডুবে যাওয়া FB মহিমা নামের ট্রলারটির ২ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া গত রোববার ১১ জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটির ৬ জেলের সন্ধান এখনও মেলেনি। ভোজন রসিকদের জন্য দেশি বিদেশি নানা স্বাদের সামুদ্রিক খাবারের সমাহার নিয়ে শেরাটন ঢাকায় শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেলটির দ্য গার্ডেন কিচেনে সামুদ্রিক খাবারের উৎসবের উদ্বোধনীতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ব্রুনাইনের হাই কমিশনার সহ শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আয়োজকরা জানান, কার্নিভালের মূল আকর্ষণ লাইভ সি ফুড এক্সপেরিয়েন্স কাউন্টার, যেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিশ্বমানের প্রিমিয়াম সব সামুদ্রিক খাবার অতিথিদের পছন্দ মতো তাৎক্ষণিকভাবে প্রস্তুত করে পরিবেশন করা হচ্ছে। শুধুমাত্র রাতের খাবারের এই উৎসবে 7টি আলাদা রন্ধন স্টেশনে সঙ্গে থাকছে মাংসসহ নানা পদের খাবার। প্রতিটি ৯,৯৫০ টাকা মূল্যের এই বুফে চলবে 18 জুলাই পর্যন্ত। ফুডের মধ্যে হচ্ছে প্রায়োরিটি থাকবে হচ্ছে সি ফুড যে খাবারগুলো সেগুলো, পাশাপাশি কিন্তু অন্যান্য সব খাবারও থাকবে। তো যারা সি ফুড মানে লাভার অনেকে আছে, আমরা কক্সবাজার চলে যাই যে একটু সি ফুড খেয়ে আসিস, আর যেতে হবে না, আমাদের এখানেই আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাম্পের ভয়াবহ হামলার হুঁশিয়ারির পর রাতভর বন্দর আব্বাস, সিরিক সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন। বন্দরনগরী চাবাহারে বিস্ফোরণের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানে হামলার পরই বাহরাইনের সতর্ক সংকেত বাজানো হচ্ছে। একই সময়ে কুয়েতের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনীর দাবি, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের সময় এসব বিস্ফোরণ ঘটেছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ। তার জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হবে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত খামেনিকে। ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা শেষে এরই মধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার থেকে খামেনির জানাজা ও দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। আজ মাশহাদে খামেনিকে দাফন করা হবে ইমাম রেজার সমাধির পাশে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ খামেনি নিহত হন। এর পরপরই তার দাফন হওয়ার কথা ছিল, তবে যুদ্ধের তীব্রতার কারণে তারিখ পেছানো হয়।
বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তাই যুক্তরাষ্ট্রের ওপর থেকে সামরিক ও অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় তারা। পাশাপাশি ওয়াশিংটনের বিকল্প হিসেবে ভারতকে দেখছেন নেতানিয়াহু। ইরান যুদ্ধের পর থেকেই সম্পর্কের বেশ টানাপোড়েন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে। আর তাই এবার যুক্তরাষ্ট্রের ওপর থেকে সামরিক এবং অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন তিনি। ইরান নীতি নিয়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তীব্র, ঠিক তখনই মার্কিন আর্থিক সহায়তাকে দানের সাথে তুলনা করেছেন নেতানিয়াহু। আর তাই আগামী 1 দশক অর্থাৎ 10 বছরের মধ্যে মার্কিন সহায়তা থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের অর্থনীতি এখন আর ছোট নেই, তারা নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলের অর্থনীতি এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়। ফলে আগামী বছর থেকেই নিজেদের যাবতীয় আর্থিক চাহিদা তারা নিজেরাই মেটাতে পারবে। এদিকে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র আমেরিকার সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানো ইসরায়েলের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে ভ্যান্সের এই বার্তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ভারতকে ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 10 বছর মেয়াদী একটি চুক্তি সই হয়। 2019 থেকে 2028 সাল পর্যন্ত কার্যকর এই চুক্তির অধীনে ইসরায়েলকে মোট প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা ওয়াশিংটনের। এর মধ্যে প্রায় $33 বিলিয়ন বৈদেশিক সামরিক অর্থায়ন এবং প্রায় $5 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নেতানিয়াহুর এই ঘোষণার পর এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির একটি কূটনৈতিক কৌশল, নাকি সত্যি ইসরায়েল দীর্ঘদিনের মার্কিন আর্থিক নির্ভরতা থেকে বেরিয়ে সম্পূর্ণ অর্থনৈতিক ও সামরিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে? আর ভারত কি কখনো যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারবে বা যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারবে? আগামী কয়েক বছরে এই পরিকল্পনার বাস্তবায়নই সেই প্রশ্নের প্রকৃত উত্তর দেবে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবারে ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু দুপুর 1:30টায়। প্রথম ম্যাচে মাত্র 142 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 116 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে 25 রানের হারে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আজ সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে চাইছে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিতে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।